আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ফিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতায় হাদি প্রভাব কোনো সাময়িক আবেগের ফেনা নয়। এটি একটি দীর্ঘদিন জমে থাকা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক টানাপোড়েনের বহিঃপ্রকাশ। শহীদরা সাধারণত ইতিহাসে স্থান পান প্রতীক হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তাদের ব্যক্তিগত গল্প ঝাপসা হয়ে যায়, কেবল স্মৃতিচিহ্ন বা পাঠ্য বইয়ের পাতায় সীমাবদ্ধ থাকে। শরীফ ওসমান হাদির ক্ষেত্রে এই চেনা ছকটি ভেঙে গেছে, কারণ তার মৃত্যু এমন এক অসমাপ্ত প্রশ্নকে সামনে এনেছে যার উত্তর এখনও বাংলাদেশ সমাজ খুঁজে পায়নি। এই অসমাপ্ততার অনুভূতি তাকে আলাদা করে তুলেছে এবং নির্বাচনের রাজনীতিতে তার প্রভাবকে অস্বাভাবিকভাবে দীর্ঘস্থায়ী করে তুলেছে। বাংলাদেশের আগামী নির্বাচনে শহীদ ওসমান হাদির প্রভাব নিয়ে আল জাজিরার বিশ্লেষণ থেকে বিস্তারিত জানাচ্ছেন ওয়াহিদ ফারুকী। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শহীদ হওয়া নতুন কিছু নয়। ভাষা আন্দোলন থেকে শুরু করে ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ, ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিটি পর্বেই শহীদের রক্ত রাজনৈতিক পরিবর্তনের অনুঘটক হিসেবে কাজ করেছে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই রক্তপাত একটি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর পর তার তাৎক্ষণিক রাজনৈতিক কার্যকারিতা হারিয়েছে। আবু সাইদের মৃত্যু যেমন ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানকে ত্বরান্বিত করেছিল, তেমনি অভ্যুত্থান সফল হওয়ার পর তার শহীদ পরিচয় এক ধরনের ঐতিহাসিক পূর্ণতা পেয়েছে। রাষ্ট্র বদলেছে, ক্ষমতায় ভারসাম্য নড়েছে এবং সেই সঙ্গে আবেগও ধীরে ধীরে ব্যক্তিগত পরিসরে সরে গেছে। হাদির মৃত্যু ঠিক সেই জায়গায় এসে আটকে গেছে যেখানে কোনো স্পষ্ট রাজনৈতিক সমাপ্তি নেই, বরং আছে অনিশ্চয়তা, শূন্যতা ও ভবিষ্যৎ নিয়ে গভীর দোলাচল। হাদির উত্থানকে বুঝতে হলে কেবল একজন ব্যক্তি হিসেবে দেখলে চলবে না, তাকে দেখতে হবে একটি সামাজিক অবস্থানের প্রতিনিধি হিসেবে। তিনি ছিলেন না প্রচলিত অর্থে কোনো বড় দলের ক্যাডার, আবার পুরোপুরি ব্যবস্থার বাইরের কেউই নন। এই মাঝামাঝি অবস্থানই তাকে বিপজ্জনক করে তুলেছিল বিদ্যমান ক্ষমতা কাঠামোর কাছে এবং আকর্ষণীয় করে তুলেছিল সাধারণ মানুষের চোখে। বাংলাদেশের নগরকেন্দ্রিক শিক্ষিত অভিজাত শ্রেণী দীর্ঘদিন ধরে যে ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক বয়ান নিয়ন্ত্রণ করে এসেছে, হাদি তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন ভিন্ন এক কণ্ঠস্বর নিয়ে। তার ভাষা ছিল অমার্জিত বলে অভিযুক্ত, কিন্তু সেই অমার্জিততাই ছিল তার শক্তি, কারণ তার শহুরে ভদ্রতার মুখোশ ভেঙে দিয়ে সরাসরি বাস্তবতার সঙ্গে যোগাযোগ স্থাপন করেছিল। বাংলাদেশের ধর্ম ও রাজনীতির সম্পর্ক বরাবরই জটিল। রাষ্ট্রীয়ভাবে ধর্মনিরপেক্ষতার ঘোষণা থাকলেও সামাজিক বাস্তবতায় ইসলাম একটি গভীর সাংস্কৃতিক ও নৈতিক রেফারেন্স হিসেবে কাজ করে। স্বাধীনতার পর বিভিন্ন সরকার এই বাস্তবতাকে কখনো গ্রহণ করেছে, কখনো দমন করেছে, আবার কখনো কৌশলে ব্যবহার করেছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে ধর্মকে রাষ্ট্রীয় আদর্শের বাইরে ঠেলে রাখার একটি দৃশ্যমান চেষ্টা ছিল, যদিও বাস্তবে রাজনৈতিক সুবিধার জন্য ধর্মীয় শক্তির সঙ্গে আপোষ করা হয়েছে। এই দ্বিচারিতা একদিকে যেমন ধর্মনিরপেক্ষতার ভাষাকে ফাঁপা করে তুলেছে, অন্যদিকে ধর্মপ্রাণ সাধারণ মানুষকে সাংস্কৃতিকভাবে বিচ্ছিন্ন করেছে। হাদি এই বিচ্ছিন্নতার অনুভূতিকে ভাষা দিয়েছিলেন। তার বক্তব্যে ইসলাম ছিল কেবল আচারগত বিশ্বাস নয়, বরং সামাজিক ন্যায্যতা ও নৈতিকতার ভিত্তি। তিনি ইসলামকে এমনভাবে উপস্থাপন করেছিলেন যা গ্রামীণ ও নিম্ন মধ্যবিত্ত মুসলমানের দৈনন্দিন জীবনের সঙ্গে মিশে যায়। এই উপস্থাপনা শহুরে সেকুলার অভিজাতদের জন্য অস্বস্তিকর ছিল, কারণ এটি তাদের দীর্ঘদিনের সাংস্কৃতিক একাধিপত্যকে চ্যালেঞ্জ করেছিল। হাদির জনপ্রিয়তা তাই কেবল তার বক্তব্যের কারণে নয়, বরং এই কারণে যে তিনি এমন এক শ্রেণীর প্রতিনিধিত্ব করেছিলেন যাদের কণ্ঠ দীর্ঘদিন ধরে উপেক্ষিত ছিল। ২০২৪ সালের অভ্যুত্থানের পর বাংলাদেশের সাংস্কৃতিক পরিসরে যে বিস্ফোরণ ঘটেছিল, তার প্রতীকী দিক ছিল বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল ভাঙচুর। এই ঘটনাগুলোকে অনেকেই নিছকই ইতিহাস বিরোধী বা
উগ্র আচরণ হিসেবে ব্যাখ্যা করেছেন, কিন্তু এর ভেতরে ছিল গভীর সাংস্কৃতিক ক্ষোভ। দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট ঐতিহাসিক বয়ানকে প্রশ্নাতীত সত্য হিসেবে প্রতিষ্ঠা করা হয়েছিল, যেখানে ভিন্নমত মানেই দেশদ্রোহ বা প্রতিক্রিয়াশীলতা। এই পরিবেশে হাদির মতো কেউ যখন প্রকাশ্যে সেই বয়ানের সমালোচনা করলেন এবং নির্দিষ্ট ব্যক্তিদের দায়ী করলেন, তখন তিনি হয়ে উঠলেন এক ধরনের মুক্তির প্রতীক। ইনকিলাব কালচারাল সেন্টার প্রতিষ্ঠার মাধ্যমে হাদি দেখিয়েছিলেন যে তার লড়াই কেবল সমালোচনায় সীমাবদ্ধ নয়, তিনি বিকল্প নির্মাণে বিশ্বাসী ছিলেন। এই উদ্যোগটি ছিল সাংস্কৃতিক ক্ষমতার পুনর্বণ্টনের প্রচেষ্টা। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো যেখানে একটি নির্দিষ্ট রুচি ও আদর্শকে লালন করত, সেখানে ইনকিলাব সেন্টার চেয়েছিল ভিন্ন এক সাংস্কৃতিক ভাষা প্রতিষ্ঠা করতে। এটি ছিল ইসলামিক মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, কিন্তু একই সঙ্গে আধুনিক নাগরিক জীবনের প্রশ্নগুলোকে এড়িয়ে যায়নি। এই দ্বৈততা ঐতিহ্য ও আধুনিকতার সংযোগ। রাজনীতিতে সরাসরি প্রবেশের সিদ্ধান্ত হাদির জন্য ঝুঁকিপূর্ণ হলেও অনিবার্য ছিল। অভ্যুত্থান পরবর্তী অনিশ্চিত সময়ে জনগণের প্রধান চাহিদা ছিল স্থিতিশীলতা ও প্রতিনিধিত্বমূলক সরকার। কেবল সাংস্কৃতিক আন্দোলন দিয়ে এই চাহিদা পূরণ করা সম্ভব ছিল না। হাদি বুঝেছিলেন যে সংসদে কণ্ঠ না থাকলে তার ধারণাগুলো সহজেই প্রান্তিক হয়ে পড়বে। ঢাকার কেন্দ্রে নির্বাচন করার সিদ্ধান্ত তাই ছিল প্রতীকী ও কৌশলগত। এটি ছিল ক্ষমতার কেন্দ্রকে সরাসরি চ্যালেঞ্জ করার ঘোষণা। তার প্রচারণার ধরন ছিল বাংলাদেশের প্রচলিত নির্বাচনী রাজনীতির বিপরীত। কোনো বড় পোস্টার, ব্যানার বা বিশাল সমাবেশের পরিবর্তে ছিল ব্যক্তিগত যোগাযোগ, মসজিদে নামাজ, পাড়া মহল্লায় হাঁটা। এই সরলতা অনেকের কাছে ছিল সততার প্রমাণ। দীর্ঘদিন ধরে রাজনীতিকে যারা দেখেছেন লেনদেন, পেশিশক্তি ও প্রদর্শনের মঞ্চ হিসেবে, তাদের কাছে হাদির এই ভঙ্গি ছিল প্রায় বিপ্লবী। সামাজিক যোগাযোগ মাধ্যম এই চিত্রকে আরও শক্তিশালী করে তোলে, কারণ সেখানে অপ্রস্তুত মুহূর্তগুলোই সবচেয়ে বিশ্বাসযোগ্য মনে হয়। হাদির বিরুদ্ধে সমালোচনা ছিল এমন না। অনেকেই তাকে উস্কানিদাতা, বিভাজন সৃষ্টিকারী বা অপরিণত রাজনীতিক হিসেবে দেখেছেন, কিন্তু এই সমালোচনাগুলো তার সমর্থকদের কাছে বরং তার সত্যনিষ্ঠতার প্রমাণ হয়ে উঠেছিল। তারা মনে করতেন প্রতিষ্ঠিত শক্তি যাকে ভয় পায় তাকেই আক্রমণ করে। এই মনস্তত্ত্ব হাদির জনপ্রিয়তাকে আরও পোক্ত করেছিল। তার হত্যাকাণ্ড এই পুরো প্রক্রিয়াকে হঠাৎ থামিয়ে দেয়, কিন্তু থামিয়ে দেওয়ার মধ্যেই তৈরি হয় নতুন গতি। হাদির মৃত্যু অনেকের কাছে ব্যক্তিগত ক্ষতির মতো অনুভূত হয়েছিল, কারণ তারা তার মধ্যে নিজেদের আশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন দেখেছিলেন। এই আবেগ কেবল শোকের নয়, এটি ছিল অপূর্ণতার, অসমাপ্ততার বেদনা। তিনি ক্ষমতায় যাননি, তার প্রকল্পগুলো প্রাতিষ্ঠানিক রূপ পায়নি, তার রাজনীতি পরীক্ষিত হয়নি। ফলে তার মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং একটি প্রশ্নচিহ্ন রেখে গেছে। নির্বাচনের রাজনীতিতে এই প্রশ্নচিহ্ন বড় ভূমিকা রাখছে। হাদির নাম, তার বক্তব্য, তার আদর্শ এখন বিভিন্ন রাজনৈতিক শক্তির কাছে পুঁজি। কেউ তার উত্তরাধিকার দাবি করছে, কেউ তার ভাষার নকল করছে, আবার কেউ তার স্মৃতিকে ব্যবহার করে জনমত প্রভাবিত করতে চাইছে। এই প্রক্রিয়ায় তার মূল ধারণাগুলো বিকৃত হওয়ার ঝুঁকিও রয়েছে। ইতিহাস বলে হাদিদের ভাবনা সবচেয়ে বেশি বিপন্ন হয় তাদের মৃত্যুর পরেই। তবুও হাদি প্রভাবকে কেবল আবেগী ঢেউ হিসেবে উড়িয়ে দেয়া ভুল হবে। এটি বাংলাদেশের সমাজে একটি গভীর পুনর্বিন্যাসের ইঙ্গিত দেয়। সাংস্কৃতিক প্রতিনিধিত্ব, ধর্ম ও রাষ্ট্রের সম্পর্ক, দুর্নীতির বিরুদ্ধে নৈতিক অবস্থান, এই প্রশ্নগুলো নতুন করে রাজনৈতিক আলোচনার কেন্দ্রে এসেছে। হাদি এগুলো সৃষ্টি করেননি, কিন্তু তিনি এগুলোকে এক বিন্দুতে জড়ো করেছিলেন।
বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি এই প্রভাবকে কিভাবে গ্রহণ করবে সেটি এখন মূল প্রশ্ন। যদি তার ধারণাগুলোকে কেবল স্লোগানে পরিণত করা হয় তবে হাদির নাম ইতিহাসে থাকবে, কিন্তু তার প্রকল্প ব্যর্থ হবে। আর যদি তার উত্থানের পেছনের সামাজিক বাস্তবতাকে সত্যিকার অর্থে বোঝা হয় তবে এটি এক নতুন রাজনৈতিক ভাষার সূচনা করতে পারে, যা হয়তো আরও অন্তর্ভুক্তিমূলক ও প্রতিনিধিত্বশীল হবে। হাদির মৃত্যু দেখিয়ে দিয়েছে যে শহীদ হওয়া মানেই ইতিহাসে নিশ্চিত স্থান পাওয়া নয়। ইতিহাস তখনই অর্থবহ হয় যখন অসমাপ্ত প্রশ্নগুলোর উত্তর খোঁজা হয়। বাংলাদেশের বর্তমান মুহূর্তে সেই প্রশ্নগুলো ভারী ছায়া হয়ে পড়েছে ভোটের রাজনীতির উপর। হাদি প্রভাব আসলে সেই ছায়ারই নাম, যা সহজে মিলিয়ে যাবে না, কারণ এটি কোনো ব্যক্তির নয়, বরং একটি গভীর সামাজিক আকাঙ্ক্ষার প্রতিফলন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভি নিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।